প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অন্ধকার, নীরবতা আর প্রতিবাদের উন্মাত্ত আগুন। তেহরানের রাজপথ থেকে কুর্দিস্তান প্রদেশের অলিগলি পর্যন্ত ইরানের প্রতিটি প্রান্ত আজ জ্বলে উঠেছে এক অপ্রত্যাশিত বিদ্রোহের আগুনে। ইন্টারনেট বন্ধ, বিদেশি সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি, কিন্তু ধোঁয়া আর স্লোগানের তীব্রতা ছাপিয়ে যে খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে তা গোটা বিশ্বকে ভাবিয়ে তুলছে। ইরানের শাসন ব্যবস্থার চ্যালেঞ্জের মুখে ইসলামিক রিপাবলিকের সবচেয়ে বড় বৈধতার সংকট। তাহলে ইরান কি আরেকটি সিরিয়া হতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের এক নতুন প্রলয়? এই প্রশ্নগুলো আজ কোটি কোটি মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। আমি মাশফিক হেলাল, দেখছেন মাশফিক হেলাল অফিসিয়ালস। আজ আমরা এমন একটি দেশের দিকে নজর দিব যা বিশ্বের ভূ রাজনৈতিক মানচিত্রে অতি গুরুত্বপূর্ণ। আমরা কথা বলবো ইরান নিয়ে। আসলে ভিতরে ভিতরে কি হচ্ছে ইরানে? সত্যি কি ধর্মীয় শাসন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে? এই ঘটনার আন্তর্জাতিক প্রভাবই বা কি হতে পারে? সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকলে ধাপে ধাপে আমি উন্মুক্ত করব এই গভীর সংকটের পিছনের কারণ, বর্তমান পরিস্থিতি এবং এর সম্ভাব্য ভবিষ্যৎ। চলুন শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে বলবো বর্তমান পরিস্থিতি এবং অস্থিরতার ভয়াবহতা। গত প্রায় 2 মাস ধরে চলছে ইরান। শুরুটা হয়েছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর মুদ্রাস্ফীতির প্রতিবাদে, কিন্তু দ্রুতই সেটা পরিণত হয়েছে এক সর্বাত্মক সরকার বিরোধী আন্দোলনে। সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ আজ রাস্তায় নেমে এসেছে। মৃত্যু চাই খামেনির এই স্লোগান আজ তেহরানের আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো যেমন এপি, রয়টার্স, বিবিসি, সিএনএন, আল জাজিরা, তাদের থেকে পাওয়া তথ্য মতে ইরানের পরিস্থিতি খুবই ভয়াবহ। শত শত মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে শিশুরাও রয়েছে। নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমাতে টিয়ার গ্যাস, জল কামান এবং কিছু কিছু ক্ষেত্রে সরাসরি গুলি ব্যবহার করছে। হাসপাতালগুলো ভরে যাচ্ছে আহতদের আর্তনাদে। আর এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো সরকার দেশ জুড়ে ইন্টারনেট এবং টেলিফোন সংযোগ প্রায় বিচ্ছিন্ন করে দিয়েছেন। ইন্টারনেট বিচ্ছিন্নতার উদ্দেশ্য স্পষ্ট: বাহিরের বিশ্ব থেকে তথ্য লুকানো এবং বিক্ষোভকারীদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করা। কিন্তু এর মধ্যেও মানুষ বিভিন্ন উপায়ে ভিডিও ফুটেজ আর খবর বাহিরে পাঠাচ্ছে, যা প্রমাণ করে এই আন্দোলনটা আসলে কতটুকু গভীর এবং ব্যাপক। স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট এই সময়ে বিক্ষোভকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ লাইফলাইন হয়ে উঠেছে। এই আন্দোলন কিন্তু হঠাৎ করেই শুরু হয়নি। এর পিছনে লুকিয়ে আছে বহু বছরের জমাট বাঁধা ক্ষোভ আর হতাশা। চলুন এর মূল কারণগুলো বিশ্লেষণ করি। ইরানের অর্থনীতি ভেঙে পড়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে তেল রপ্তানি কমেছে, বৈদেশিক বিনিয়োগ বন্ধ হয়েছে এবং মুদ্রাস্ফীতি আকাশচুম্বী। রিয়ালের মান এতটাই কমে গেছে যে সাধারণ মানুষ ক্রয় ক্ষমতার শূন্যের কোঠায় নেমে এসেছে। বেকারত্ব বিশেষ করে তরুণদের মধ্যে চরম পর্যায়ে পৌঁছেছে। রয়টার্স, সিএনএন তাদের প্রতিবেদনে বারবার এই অর্থনৈতিক দুর্দশার কথা তুলে ধরেছেন। এখন আমি আপনাদেরকে বলবো আরো একটি কারণ: রাজনৈতিক স্বাধীনতা ও মানবাধিকারের অভাব। 1979 সালে ইসলামিক বিপ্লবের পর ইরান একটি থিওলজিক্যাল বা ধর্মীয় শাসনের অধীনে পরিচালিত হচ্ছে। এই ব্যবস্থায় নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা চরমভাবে সীমিত। নারীদের বাধ্যতামূলক হিজাব পরা, ভিন্ন মতের উপর দমনপীড়ন এবং সমালোচকদের কঠিন শাস্তি, এইগুলো ইরানের দীর্ঘদিনের সমস্যা। বিশেষ করে তরুণ প্রজন্ম, যাদেরকে আমরা জেনজি বলি, তারা এই পুরনো ধ্যান ধারণার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আল জাজিরা তাদের বিশ্লেষণে এই জেনজি প্রজন্মের ভূমিকা বিশেষভাবে তুলে ধরেছেন। এছাড়া রয়েছে দুর্নীতি এবং অব্যবস্থাপনা। সরকারের উচ্চ পর্যায়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। দেশের সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার না হয়ে শাসক গোষ্ঠী এবং তাদের মদতপুষ্টদের পকেটে যাচ্ছে, এমন অভিযোগ ইরানে প্রায় ওঠে। মধ্যপ্রাচ্যের প্রভাব। ইরান মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তার করতে ব্যাপক অর্থ ব্যয় করছে, যা ছোট আকারেই যথেষ্ট ছিল, আর সেই স্ফুলিঙ্গ হয়ে এসেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে।
আসুন ইরানের শাসন ব্যবস্থার একটি সংক্ষিপ্ত বিষয় তুলে ধরি। ইরানের শাসন ব্যবস্থা পৃথিবীর অন্যান্য দেশ থেকে কিছুটা ভিন্ন। এটি একটি থিওক্র্যাসি বা ধর্মীয় প্রজাতন্ত্র, যেখানে ধর্ম এবং রাষ্ট্র অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এর মূল কাঠামোটি আসলে কেমন, চলুন সংক্ষেপে একটু বুঝে নেই। সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার, তিনি হচ্ছেন ইরানের সর্বক্ষমতার অধিকারী। বর্তমানে এই পদে রয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ এবং রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রধান। মূলত তিনি সকল বড় বড় সিদ্ধান্তগুলো নেন। প্রেসিডেন্ট রাষ্ট্রের নির্বাহী প্রধান হলেও তার ক্ষমতা মূলত সংকীর্ণ। বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, তিনি মূলত জনগণের ভোটে নির্বাচিত হন। তবে সর্বোচ্চ নেতার অনুমোদন ব্যতীত তিনি কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন না। ইসলামিক বিপ্লবী গার্ড IRGC, এটি ইরানের মূলত একটি শক্তিশালী সামরিক বাহিনী, যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং বিপ্লবী মূল্যবোধ প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠিত। এই বাহিনী মূলত সরকারি সর্বোচ্চ নেতার অধীনে কাজ করে। রয়টার্স এবং AP বরাবরই উল্লেখ করেছে যে IRGC এই বিক্ষোভ দমনে সবচেয়ে কঠোর ভূমিকা পালন করছে। বিশেষজ্ঞদের পরিষদ বা অ্যাসেম্বলি অফ এক্সপার্ট, এই পরিষদ সর্বোচ্চ নেতাকে নির্বাচিত করে এবং প্রয়োজন মনে করলে তাকে অপসারণও করতে পারে। এছাড়া রয়েছে অভিভাবক পরিষদ বা গার্ডিয়ান কাউন্সিল। এটি আইনসভা কর্তৃক পাশ করা বিলগুলো ইসলামিক আইন অনুযায়ী ঠিক আছে কিনা সেটি পরীক্ষা করে দেখে, কিন্তু এই পরিষদের ক্ষমতাও প্রচুর। এই জটিল শাসন ব্যবস্থার মূল কথা হলো রাষ্ট্রের সকল ক্ষমতা একজন ধর্মীয় নেতার হাতে কেন্দ্রীভূত। আর এখন এই ব্যবস্থার বিরুদ্ধেই জনগণ রাস্তায় নেমে এসেছে। আসুন এখন আলোচনা করে দেখি সরকার কি বলছে এবং আন্তর্জাতিক প্রভাব। এই তীব্র বিক্ষোভের মুখে ইরান সরকার কি বলছে? সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি এবং প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এই আন্দোলনকে বিদেশি ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত করেছেন। তাদের দাবি, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং অন্যান্য পশ্চিমা শক্তি ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে নষ্ট করার জন্য এই বিক্ষোভের পিছনে অর্থ এবং মদত দিচ্ছে। তারা বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ এবং আল্লাহর শত্রু হিসেবে আখ্যা দিয়ে কঠোর শাস্তির হুমকি দিয়েছেন। ইরানের অ্যাটর্নি জেনারেল ঘোষণা করেছেন যে আল্লাহর শত্রুদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হতে পারে। AP এবং BBC তাদের প্রতিবেদনে এই কঠোর হুঁশিয়ারিগুলো তুলে ধরেছেন। এই সংকট শুধু ইরানের অভ্যন্তরীণ বিষয় হিসেবে নেই, এর আন্তর্জাতিক প্রভাবও ব্যাপক। মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং সতর্ক করেছেন যে যদি সরকার দমন পীড়ন অব্যাহত রাখে তাহলে সাময়িক হস্তক্ষেপের বিষয়টি বিবেচনা করা হবে। BBC এবং CNN প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন। মধ্যপ্রাচ্য, ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী একটি দেশ। সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লেবাননে ইরানের প্রভাব রয়েছে। যদি ইরানে সরকার পরিবর্তন হয় তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার পুরো ভারসাম্যই বদলে যাবে এবং এটি আঞ্চলিক সংঘাতকে আরও অধিক হারে বাড়িয়ে দিতে পারে। ইরানের এই ঘটনায় চীন এবং রাশিয়ার কি ভূমিকা রয়েছে, আসুন সেটি একটু আলোচনা করি। ইরান চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। সম্প্রতি ব্রিক্স জোটের যৌথ মহড়া এই সম্পর্কের কিন্তু একটি প্রমাণ। আল জাজিরা এই নৌমহড়াকে একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক বা জিওপলিটিক্যাল বার্তা হিসেবে দিচ্ছে। যদি ইরানের শাসন ব্যবস্থা ঝুঁকির মধ্যে পড়ে তবে এইসব দেশের কৌশলগত সম্পর্কেও বিরাট একটা প্রভাব পড়বে। এই ইরানের মূলত মুসলিম বিশ্বে এবং বাংলাদেশের জন্য কি বার্তা বহন করছে, আসুন সেটি একটু সংক্ষেপে আলোচনা করি। ইরানের এই অস্থিরতা মুসলিম বিশ্বে এবং আমাদের বাংলাদেশের জন্য কি বার্তা আনে? ইরান একটি শিয়া সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, কিন্তু এই ঘটনা প্রবাহ সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতেও বেশ আলোচনার জন্ম দিয়েছে। মুসলিম বিশ্বের অনেক দেশেই অর্থনৈতিক সংকট, দুর্নীতির অভিযোগ
এবং রাজনৈতিক স্বাধীনতার অভাব রয়েছে। ইরানের এই বিক্ষোভ দেখিয়ে দিচ্ছে যে শুধুমাত্র ধর্মীয় পরিচয় দিয়ে রাষ্ট্রের শাসন ধরে রাখা কঠিন হয়ে পড়েছে, যখন মানুষের মৌলিক চাহিদা এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। তাহলে মুসলিম বিশ্বের জন্য প্রভাব কি? ইরানের এই আন্দোলন মুসলিম দেশের শাসনগুলোর জন্য একটি বিরাট সতর্কবার্তা। এটি প্রমাণ করে যে সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচার না থাকলে জনগণের ক্ষোভ যে কোনো সময় বড় ধরনের বিদ্রোহে রূপ নিতে পারে। মানুষ এখন শুধু অর্থনৈতিক উন্নয়নই নয়, রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বাধীনতাও কিন্তু দাবি করছে। বাংলাদেশের জন্য আসলে ভাবনার বিষয়টা কি? বাংলাদেশের প্রেক্ষাপটেও ইরানের ঘটনা চিন্তার উদ্বেগকারী। বাংলাদেশের অর্থনৈতিক চাপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং রাজনৈতিক অস্থিরতা প্রায়শই আলোচনার বিষয় হয়। ইরান থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে জনগণের কণ্ঠস্বরকে দমন করে সাময়িক স্থিতিশীলতা আনা গেলেও দীর্ঘমেয়াদে তা বড় ধরনের বিস্ফোরণের জন্ম দিতে পারে। যে কোনো দেশের সরকারের উচিত জনগণের চাহিদা ও অধিকারের প্রতি আরো বেশি সংবেদনশীল হওয়া, বিশেষ করে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাগুলোকে বেশ গুরুত্ব সহকারেই দেখা উচিত। এখন কিন্তু তারা শুধু রুটি রুজির কথাই ভাবছে না, তারা ভাবছে ভবিষ্যৎ, স্বাধীনতা ও আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার কথা। এখন আমি আপনাদেরকে বলবো সামনে কি হতে পারে ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো সামনে কি হতে পারে, ইরানের ভবিষ্যৎ কোন দিকে মন নিবে। আসুন কয়েকটি সম্ভাব্য ঘটনা আলোচনা করা যাক। কঠোর দমনপীড়ন এবং সাময়িক স্থিতিশীলতা। ইরান সরকার, বিশেষ করে IRGC, বিক্ষোভ দমনে ব্যাপক শক্তি প্রয়োগ করতে পারে। ইন্টারনেট বন্ধ রাখা, ব্যাপক গ্রেপ্তার এবং কঠোর শাস্তির মাধ্যমে সরকার সাময়িকভাবে আন্দোলনকে দমন করতে সক্ষম হতে পারে। অতীতেও কিন্তু এমনটাই ঘটেছে, কিন্তু এটি তো আসলে কোনো স্থায়ী সমাধান নয়, বরং ক্ষোভকে আরো বেশি গভীর করবে। দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা ও গৃহযুদ্ধ। যদি সরকার সম্পূর্ণরূপে এই আন্দোলনকে দমাতে ব্যর্থ হয় এবং বিক্ষোভকারীরাও পিছু না হটে, তাহলে দেশ দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা এবং সংঘাতের মধ্যেই পড়তে পারে। এটি আফগানিস্তান বা সিরিয়ার মতো গৃহযুদ্ধের দিকেও মোড় নিতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর এক পরিস্থিতি তৈরি করতে পারে। BBC এবং AP এর মতো গণমাধ্যমগুলো এই আশঙ্কা প্রকাশ করছে। শাসন পরিবর্তন, এটি সবচেয়ে কঠিন এবং অনিশ্চিত একটি সিনারিও। যদি সামরিক বাহিনী বা IRGCর একটি বড় অংশ জনগণের সাথে যোগ দেয় অথবা আন্তর্জাতিক চাপে এমন একটি পর্যায়ে পৌঁছায় যে বর্তমান সরকার টিকে থাকতে না পারে, তাহলে কিন্তু শাসন ব্যবস্থার পরিবর্তন সম্ভব। তবে এটি একটি রক্তক্ষয়ী প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে পারে। তবে বর্তমানে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ও নিরাপত্তা বাহিনীর কারণে শাসন পরিবর্তন ততটা সহজ বলেও মনে হচ্ছে না। সরকার পতনের সম্ভাবনা এখনই কিন্তু নিশ্চিতভাবে বলা কঠিন, বরং দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা এবং কঠোর দমন পীড়নের সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে। ইরান আজ এক ক্রান্তিকালীন সংকটের মধ্যে দিয়ে চলছে। এটি এখন শুধু একটি দেশের সংকট নয়, এটি বিশ্বব্যাপী স্বৈরাচার শাসনের বিরুদ্ধে জনগণের আকাঙ্ক্ষার একটি প্রতিচ্ছবি। তেহরানের রাজপথে যে আগুন জ্বলছে সেটা কিন্তু নিভিয়ে ফেলা এতটা সহজ হবে না। বিশ্বকে অবশ্যই ইরানের পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখতে হবে, কারণ এই অঞ্চলের যে কোনো বড় পরিবর্তন বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং ভূ রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করবে। ইরানের জনগণ আজ স্বাধীনতার জন্য যে মূল্য দিচ্ছে তা ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে। এই পরিণতি আসলে কি হবে তা কিন্তু ভবিষ্যতে বলে দেবে, কিন্তু একটি বিষয় স্পষ্ট, পরিবর্তন অনিবার্য। এটা ছিল ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের বিশ্লেষণ। কিন্তু ইরানের এই সংকটময় পরিস্থিতিতে আপনার মতামত কি? ইরান কি আরেকটা সিরিয়া বা আফগানিস্তানের পথে? আপনার ভাবনাগুলো কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আরও বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো শিরোনামে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।